হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাস থাকছে তোমাদের জন্য বর্জ্য এবং তার পরিচালন, যার ইংরেজি হচ্ছে ওয়েস্ট অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। এই ক্লাসটি হচ্ছে তোমাদের যে প্রাইমারি টেটের যে সিলেবাস আছে, প্রাইমারি টেটের সিলেবাসের আগের বছরে ছিল, আশা করা যায় এবছরে হয়তো থাকবে সিলেবাসে। আর আজকের ক্লাসে তোমাদের জন্য এর সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা হচ্ছে এবং থাকছে এর সঙ্গে প্রচুর কি পয়েন্টস এবং ইম্পর্টেন্স পয়েন্টস, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বর্জ্যের যেসব রিলেটেড কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা থাকছে। আর নতুন নতুন যেসব জিনিস আছে বর্জ্য নিয়ে, সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাস। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। বর্জ্য এবং তার পরিচালন। প্রথমে আলোচনা হচ্ছে বর্জ্য এবং পরিচালন। বর্জ্য কী জিনিস? শিল্প সংস্থা, কৃষি ফার্ম, হাসপাতাল, ল্যাবরেটরি এবং গৃহস্থ যে বাড়ি, সে বাড়ি থেকে কিছু অপ্রয়োজনীয় পদার্থ যেগুলি কাজে লাগে না, সে পদার্থ যখন পরিবেশে নির্গত হয় তাদের একত্রে বর্জ্য পদার্থ বলা হয়। বর্জ্য পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। সাধারণত গ্রাম থেকে শহরে বর্জ্যের পরিমাণ বেশি হয়। শহরের চেয়ে বর্জ্যের পরিমাণ বেশি হয় গ্রামের থেকে। নগরায়ন, শিল্পায়ন ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির ফলে পরিবেশে বর্জ্যের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দূষণের মাত্রা ছড়াচ্ছে। বর্জ্য পদার্থ যখন পরিবেশে তথা জীবের ক্ষতি করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে বিপজ্জনক বর্জ্য পদার্থ বা হ্যাজার্ডস ওয়েস্টেস। বর্জ্যের প্রকৃতি, বর্জ্যের প্রকারভেদ যদি করি, বর্জ্যের প্রকারভেদ হচ্ছে প্রকৃতি অনুযায়ী আর ক্ষয়ক্ষতি অনুযায়ী আছে। প্রকৃতি অনুযায়ী বর্জ্য কি? কঠিন বর্জ্য। কঠিন বর্জ্য দৈনন্দিন কাজে ব্যবহারের ফল, ব্যবহারের পরে প্রয়োজনে যখন অতিরিক্ত আর অবাঞ্ছিত যে ফেলে দেওয়া কঠিন অবস্থা যে পদার্থ থাকে সেটাকে কঠিন বর্জ্য পদার্থ বলে। এগুলি বেশি জায়গা জুড়ে থাকে এবং প্রকৃতিতে মিশতে দীর্ঘ সময় নেয়, অর্থাৎ এটা জৈব অবিশ্লেষ্য পদার্থ। পরিবেশে কঠিন বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি এবং মাটি দূষণে এর ভূমিকা সর্বাধিক। উদাহরণ কি কি আছে? গৃহস্থালী থেকে যেসব কঠিন বর্জ্য পদার্থ নির্গত হয় সেগুলো কি কি? শাকসবজি এবং ফলের খোসা, ডিমের খোসা, মাছের আঁশ, পুরনো ছেঁড়া বই খাতা, খবরের কাগজ, এগুলি হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। তারপরে আসছে শিল্প কারখানা থেকে কি কি কঠিন বর্জ্য পদার্থ বের হয়? তামা, সীসা, দস্তা, ক্যাডমিয়াম, সূক্ষ্ম ভাসমান কঠিন কণা, এগুলি বের হয়। কৃষি থেকে কি কি বের হয়? শস্যের মূল, কাণ্ড, ফুল ফলের অংশ, গৃহপালিত জন্তুর মল আর মৃত দেহাবশেষ। নির্মাণ সেক্টর থেকে, নির্মাণ আর খনিজ সেক্টর থেকে বের হয় ভাঙা ইট, পাকড়, লোহার টুকরো, কাঠ, টিন, প্লাস্টারের টুকরো, এগুলি বের হয় নির্মাণ আর খনি থেকে। নেক্সট আসছে হচ্ছে তরল বর্জ্য পদার্থ। কঠিন বর্জ্য নিয়ে আলোচনা করলাম, এবার আসছে তরল বর্জ্য পদার্থ। দৈনন্দিন কাজে ব্যবহারের পরে সৃষ্ট অবাঞ্ছিত ও পরিত্যক্ত তরল অবস্থার যেসব পদার্থ আছে এগুলিকে তরল বর্জ্য পদার্থ বলে। শহর নগরে তরল বর্জ্যের পরিমাণ সবচেয়ে বেশি হয় এবং জল দূষণে তরল বর্জ্য পদার্থ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জল দূষণে যে ইউট্রোফিকেশনটা ঘটায়। ইউট্রোফিকেশন নিয়ে ডিটেলস আমি আলোচনা করেছি, ক্লাসটা দেখতে থাকো, বুঝতে পারবে। উদাহরণ কি কি আছে তরল বর্জ্যের? গৃহস্থালির ঘর ধোয়া এবং কাপড় কাচার নোংরা জল, শৌচাগারের নোংরা জল, কারখানার রাসায়নিক জল, রং, পারদ, স্বাস্থ্যকেন্দ্রের সংক্রামক জল, এগুলি হচ্ছে তরল বর্জ্য পদার্থ। নেক্সট আসছে হচ্ছে গ্যাসীয় বর্জ্য পদার্থ। কঠিন এবং তরল বর্জ্যের পচন, যানবাহন, কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত যেসব গ্যাসীয় অবস্থার পদার্থ পরিবেশের প্রভূত ক্ষতি করে তাদের গ্যাসীয় বর্জ্য বলে। এগুলি বিষাক্ত বা বিষহীন হয়, সরাসরি বায়ু দূষণ ঘটায় এবং প্রশ্বাসের মাধ্যমে প্রাণীদের শরীরে প্রবেশ করে নানান রোগ সৃষ্টি করে।
শিল্প এবং শহরাঞ্চলে এগুলির পরিমাণ সবচেয়ে বেশি হয়। উদাহরণ কি কি আছে? আবর্জনা স্তূপ থেকে মিথেনের ফর্মুলা আছে CH4, এটা দেখে নিও, ফর্মুলাগুলো আমি পড়ছি না, এই কেমিক্যাল ফর্মুলাগুলো একটু খেয়াল রেখো। অ্যামোনিয়া, গৃহস্থালীন উনুন, মোটরগাড়ি এবং কলকারখানার তাপবিদ্যুৎ কেন্দ্র চিমনি থেকে ধোঁয়া, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং বাতানুকূল যে যন্ত্র আছে এয়ার কন্ডিশন থেকে ক্লোরোফ্লুরোকার্বন এগুলি নির্গত হয়। এগুলো সবই হচ্ছে গ্যাসীয় বর্জ্য। নেক্সট হচ্ছে ক্ষয়ক্ষতি অনুযায়ী। ক্ষয়ক্ষতি অনুযায়ী বর্জ্য পদার্থ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিষাক্ত বর্জ্য। বিষাক্ত বর্জ্য যেসব বর্জ্য মানুষ সহ সমস্ত জীবের বিপাকীয় কার্যক্রমের ব্যাঘাত ঘটিয়ে নানান রোগ সৃষ্টি করে, এমনকি মৃত্যু ঘটায়, তাদের বলে বিষাক্ত বর্জ্য পদার্থ। বিষাক্ত বর্জ্য পদার্থ অবশ্যই বিষাক্ত, সমস্ত জীব এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত এটা ঘটাতে পারে। এই হচ্ছে রাসায়নিক কারখানা আর পারমাণবিক কেন্দ্র যেখানে আছে সেখানে এদের উপস্থিতিটা সব থেকে বেশি হয় এবং এগুলি জীব অবিশ্লেষ্য, অর্থাৎ এগুলো কি হয়, এগুলো হচ্ছে পরিবেশের সঙ্গে মিশে না, এটা হচ্ছে অবিশ্লেষ্য। ঠিক আছে, জীব অবিশ্লেষ্য এগুলো, আর কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থায় এগুলো পরিবেশে আসে এবং এগুলো কি করে, ভয়ঙ্কর ক্ষতি সৃষ্টি করতে পারে। ঠিক আছে, ভয়ঙ্কর ক্ষতি সৃষ্টি করতে পারে এবং এই সমস্ত যে বিষাক্ত বর্জ্য পদার্থ এগুলোকে বলা হয় যে বিপজ্জনক বর্জ্য পদার্থ। বিপজ্জনক বর্জ্য পদার্থের উদাহরণগুলো আছে। একটা আছে ভারী ধাতু। ভারী ধাতুর মধ্যে আছে সীসা, দস্তা, আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ। নেক্সট হচ্ছে অর্গানোক্লোরিন। অর্গানোক্লোরিনের মধ্যে আছে ডিডিটি, অর্গানোফসফেট। অর্গানোফসফেটের উদাহরণ আছে প্যারাথিয়ন, খেয়াল রাখবে একটুখানি। অর্গানোফসফেট পেস্টিসাইড, বিভিন্ন রকমের পেস্টিসাইড আছে। জৈব বর্জ্য পদার্থের মধ্যে আছে পিসিবি, ডাইঅক্সিন, PAH। তেজস্ক্রিয় মৌলের মধ্যে কি কি আছে? ইউরেনিয়াম আছে। ইউরেনিয়ামের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে 235 যে মানটা আছে, 235 ইউরেনিয়ামের ফর্মুলা, এটা হচ্ছে ক্ষতিকর, তেজস্ক্রিয়। আর প্লুটোনিয়াম 239, এটা ক্ষতিকর। বিস্ফোরকের মধ্যে আছে মিথাইল আইসোসায়ানেট, যেটা মিক যেটা বলে মিথাইল আইসোসায়ানেট। আর ট্রাইনাইট্রোটোলুইন, TNT, নাইট্রোগ্লিসারিন, এগুলো বোমা, পারমাণবিক বোমা এগুলোই তৈরি করতে লাগে এগুলো, এই বিস্ফোরক পদার্থগুলো। তারপরে আছে জ্বলনশীল পদার্থ যেগুলি সহজে জ্বলে, তার মধ্যে আছে মিথাইল আইসোসায়ানেট, বিউটেন, টলুইন। ক্ষয়কর অর্থাৎ ক্ষয়কারী যেসব পদার্থ আছে যেটা ক্ষয় করে বিভিন্ন জিনিস, সালফিউরিক অ্যাসিড, H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং হাইড্রোফ্লুরিক অ্যাসিড হচ্ছে HF। নেক্সট হচ্ছে বিষহীন, বিষাক্ত বর্জ্য পদার্থগুলো নিয়ে আলোচনা করলাম। এবার হচ্ছে বিষহীন বর্জ্য পদার্থ। বিষহীন বর্জ্য পদার্থ এগুলি জীবজগৎ আর পরিবেশে খুব একটা ক্ষতি করে না, আর এগুলি সাধারণত জীব বিশ্লেষ্য হয়। জীব বিশ্লেষ্য মানে হচ্ছে, ইংরাজিটা খেয়াল রাখবে, ইংরাজিটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। আর জীব অবিশ্লেষ্য যেটা আমি আলোচনা করলাম, যেটা বিষাক্ত পদার্থ হয়, সেটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। কঠিনগুলি বিশ্লেষণ করে কম্পোস্ট সার তৈরি করা হয়, অর্থাৎ এই বর্জ্য পদার্থ বিষহীন এগুলোই বিশ্লেষণ করে বেশিরভাগ ক্ষেত্রে কম্পোস্ট সার তৈরি করা হয়। আর তরল আর গ্যাসীয় যে পদার্থগুলি এগুলি সহজে শোধন করা যায়। উদাহরণ হচ্ছে কৃষিজ ফসল আছে, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ, দৈনন্দিন যে গৃহস্থালী ব্যবহারের যেসব পচনশীল বর্জ্যগুলি আছে সেগুলি সমস্তটাই বিষহীন বর্জ্য পদার্থের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে আমি আলোচনা করলাম কিছুক্ষণ আগে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আর নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। বায়োডিগ্রেডেবল ওয়েস্টটা কী জিনিস আছে? যেসব জীবজাত বর্জ্য অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় এবং খুব সহজে মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য পদার্থ বলে। এগুলি ক্ষতির পরিমাণ কম। সবজি, ফলের খোসা, উচ্ছিষ্ট খাদ্য, ধুলো, ব্যান্ডেজ, ছেঁড়া জামাকাপড়, কাগজের টুকরো, চট, থলে, মলমূত্র, মৃতদেহ, কাঠের টুকরো, কৃষিজ ফসলের অবশিষ্টাংশ, অর্থাৎ এগুলি সহজে মাটিতে মিশে যায়।
তারপরে আসে হচ্ছে জৈব অভঙ্গুর, এটা ইংরেজি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। এসব অজীবজাত পদার্থ, এটা হচ্ছে জীবজাত পদার্থ আর এটা অজীবজাত পদার্থ। অজীবজাত বর্জ্য পদার্থ কোনোভাবে পচে না এবং দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে। তাদের জৈব অভঙ্গুর বা জীব অবিশ্লেষ্য পদার্থ বলে। এগুলি পরিবেশের প্রচুর ক্ষতি করে, যেমন প্লাস্টিক, পলিথিন, কাঁচ, বিভিন্ন ধাতুর তৈরির অব্যবহার্য বস্তু, ভাঙা হাড়ি ও ইট, থার্মোকল, এক্স রে, এমআরআই প্লেট, এগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে জীব অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এগুলি কোনোদিনই পচে না এবং দীর্ঘদিন পরিবেশে অবিকৃত অবস্থায় পড়ে থাকে। নন বায়োডিগ্রেডেবল আর ডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল দুটো নিয়ে আলোচনা করলাম, খেয়াল রাখবে তোমরা। নেক্সট আছে হচ্ছে বর্জ্যের উৎস। বর্জ্যের উৎস কোথা থেকে বর্জ্য আছে? গৃহস্থালির বর্জ্য, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে জীবনযাপনে বাড়িঘর থেকে এই বর্জ্যটা বের হয়। এই বর্জ্যটা মূলত ভঙ্গুর, কঠিন, তরল, গ্যাসীয়। জৈব ভঙ্গুর হয়, কঠিন, তরল, গ্যাসীয় প্রকৃতির হয়, কম্পোস্ট বায়োগ্যাস তৈরি করা যায়। গৃহস্থালির যে জঞ্জাল আছে তার অন্যতম কী কী? তরকারি খোসা, কাগজ, ধাতু, প্লাস্টিক, কাঁচ, সুতা বা কাপড়, রাবার, চামড়া, কাঠ। শিল্পোন্নত যে দেশ আছে, শিল্পোন্নত দেশে বেশিরভাগ কঠিন বর্জ্য হচ্ছে, বেশিরভাগই হচ্ছে কাগজ, যেটা হচ্ছে 31%। আর মধ্য উপার্জনকারী দেশ আর নিম্ন উপার্জনকারী দেশে হচ্ছে বেশিরভাগ গার্হস্থ্য বর্জ্য তরকারি খোসা। মধ্য উপার্জনকারী দেশে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 47% আর নিম্ন উপার্জনকারী দেশে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 60%। নেক্সট হচ্ছে শিল্প। শিল্পজাত বর্জ্যটা কি? শহরাঞ্চলে কারখানায় শিল্পদ্রব্য উৎপাদনকালে যেসব ব্যবহার অনুপযোগী বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদের শিল্পজাত বর্জ্য পদার্থ বলে। এরা মূলত হচ্ছে, এটা এমটা পড়ে গেছে ভুল করে, এরা মূলত বিষাক্ত, জৈব অভঙ্গুর এবং কঠিন, তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় এবং এগুলি পরিবেশ দূষণ মাত্রা সর্বাধিক হয়। শিল্পজাত যে বর্জ্যটা আছে পরিবেশ দূষণ সবচেয়ে বেশি ঘটায় এবং অ্যাসিড বৃষ্টি আর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ঘটায়। ঠিক আছে, এটা শিল্পজাত বর্জ্য। এরা মূলত কি হয়? বিষাক্ত হয় আর জৈব অভঙ্গুর হয়, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল হয়। উদাহরণ কি আছে? শিল্প কারখানার ছাই, গরম জল, লোহা, ক্যাডমিয়াম, পারদ, ব্লিচিং পাউডার, আখের ছিবড়া। আখের ছিবড়ার নাম একটা আছে, এটা খেয়াল রাখবে, ব্যাগাসি। ইলেকট্রনিক্স বর্জ্য বা ই বর্জ্যটা এখন দৈনন্দিন জীবনে প্রচুর ক্ষতিকর বর্তমান সময়ে। ই বর্জ্য হচ্ছে পুরনো যেসব আমরা ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করার পর ফেলে দিই, এটাই হচ্ছে ই বর্জ্য হয়। কম্পিউটার, বৈদ্যুতিক যন্ত্রাংশ, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এগুলো তেজস্ক্রিয় পদার্থের মধ্যে পড়ছে। এগুলি ক্ষতিকর শিল্পজাত বর্জ্য হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে কৃষিকাজ। কৃষিজাত বর্জ্য, গ্রামাঞ্চলে চাষবাস এবং পশুপালন থেকে যেসব ব্যবহার অযোগ্য বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদের কৃষিজ বর্জ্য বলে। এরা মূলত জৈব ভঙ্গুর অর্থাৎ বায়োডিগ্রেডেবল হয়। এরা মাটির উর্বরতা বজায় রাখে এবং জলে ইউট্রোফিকেশন ঘটায়। এরা জলে ইউট্রোফিকেশন আর মাটি দূষণ করতে পারে। আর উদাহরণ কি কি আছে? নাইট্রেট, ফসফেট জাতীয় সার বিভিন্ন কেমিক্যালের সাথে অ্যাড হবে। শস্যের মূল, কাণ্ড, ফুল, ফলের শুকনো অংশ, গৃহপালিত পশুর মলমূত্র, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং ছাই, এগুলো সবই হচ্ছে। ছাইটা হচ্ছে বিভিন্ন কৃষিজাতীয় যেসব শস্য আছে সেগুলো পোড়ানোর পর যে ছাইটা উৎপন্ন হয়, এটা হচ্ছে কৃষিজাত বর্জ্য পদার্থ। পৌরসভা আছে নেক্সট। পৌরসভা থেকে কীরকম ধরনের বর্জ্য পদার্থ বের হয়? কোথা থেকে বের হয়? শহরাঞ্চলে বাড়িঘর, বাণিজ্য কেন্দ্র, খাটাল, শহরাঞ্চলে সব খাটাল থাকে, গরু মহিষ যেখানে পালন করা হয় সেখান থেকে ব্যবহার অযোগ্য যে বর্জ্যদ্রব্য উৎপন্ন হয় তাদের বলা হয় পৌর বর্জ্য। এগুলো হচ্ছে কঠিন, তরল, এগুলো গ্যাসীয় হতে পারে। উদাহরণ কি কি আছে? গরু মহিষের মলমূত্র, যাবতীয় গৃহস্থালী বর্জ্য পদার্থ, রেস্টুরেন্ট, দোকান বাজার থেকে কাপ, থার্মোকলের প্লেট, থালা, ধাতব ক্যান, হাসপাতাল এবং নার্সিংহোমের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের অসংক্রামক বর্জ্য পদার্থ। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্র থেকে কি কি ধরনের বর্জ্য পদার্থ বের হয়? হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, নার্সিংহোম, তারপরে বিভিন্ন প্যাথোলজি সেন্টার, পলিক্লিনিক, এগুলো থেকে যেসব অবাঞ্ছিত আর পরিত্যক্ত বর্জ্য উৎপন্ন হয় তাদের বলা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। এগুলি বাতাসে জীবাণু ছড়িয়ে রোগ সৃষ্টি করে। এর মধ্যে দুরকম বর্জ্য হয়, একটা হচ্ছে সংক্রামক বর্জ্য
আর একটা অসংক্রামক বর্জ্য। চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য নানা জীবাণু বহন করে এবং বিভিন্ন রোগ সংক্রমণ ঘটায় তাদের বলা হয় সংক্রামক বর্জ্য, এবং এর পার্সেন্টেজ চিকিৎসা বর্জ্য হচ্ছে 10%। ইঞ্জেকশন সিরিঞ্জ, ব্লেড, কাঁচি, ছুরি, কাঁচের শিশি, ড্রেসিং কাপড়, রক্তমাখা ব্যান্ডেজ, তুলো, এক্সরে প্লেট, পরিত্যক্ত রক্ত, এগুলি সবই হচ্ছে সংক্রামক বর্জ্য। অসংক্রামক বর্জ্য, চিকিৎসা ক্ষেত্রে যেসব বর্জ্য জীবাণু বহন করে না এবং রোগ সংক্রমণ ঘটায় না তাদের অসংক্রামক বর্জ্য বলে, এবং 90% এই বর্জ্য চিকিৎসা বর্জ্যে। অ্যাসিড আছে, ফরমালিন আছে, ক্লোরোফর্ম, স্পিরিট, ওষুধের ফয়েল, পরিত্যক্ত এমআরআই, সিটি স্ক্যান যন্ত্র, প্লাস্টিক স্যালাইনের বোতল, কাঁচ ভাঙা, এগুলো সমস্তটাই অসংক্রামক বর্জ্যের মধ্যে পড়ছে। নেক্সট আছে যে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। আণবিক খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক গবেষণা কেন্দ্র, ইউরেনিয়ামের খনি, এগুলো থেকে নির্গত যেসব বর্জ্য পরিবেশে তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় তাদের বলা হয় তেজস্ক্রিয় বর্জ্য। এগুলো মানুষ ও সমস্ত প্রাণীতে মারাত্মক প্রভাব বিস্তার করে। কি কি আছে তেজস্ক্রিয় বর্জ্য? ট্রাইটিয়াম, স্টনসিয়াম 90, সিজিয়াম 137, ক্রিপ্টন 85, আয়োডিন 131 ইত্যাদি গ্যাস, ইউরেনিয়াম থোরিয়াম মিশ্রিত জল, ছাই এবং অব্যবহৃত জ্বালানি, এগুলি সমস্তটাই পড়ছে হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা অবশ্যই অনেক ভালোবাসা দিও, ভিডিওটা প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো, কারণ একটা এই ধরনের ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম হয়। 4 থেকে 5 দিন এর পিছনে খেটে এই ভিডিওটা তৈরি করেছি আমি। আশা করছি আমি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা প্রচুরভাবে শেয়ার করবে ভিডিওটা, এবং অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ারে আমি অবশ্যই উৎসাহিত হব এবং এই ধরনের ভিডিও আরও আনার জন্য চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট যাচ্ছি। পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। কী কী প্রভাব আছে পরিবেশের উপর বর্জ্যের? বর্জ্য পদার্থগুলি জল দূষণের মাধ্যমে নদী জলাশয়কে দূষিত করছে এবং পানীয় জল ব্যবহার অযোগ্য হচ্ছে। এর ফলে জলজ বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে এবং মাছের প্রজনন হ্রাস পাচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে SO2, NO2, CO2 গ্যাসগুলি বায়ুমণ্ডলে বজ্রপাতের সময় বৃষ্টির জলের সাথে মিশে অম্ল বৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টির উপরে মাটিতে পড়ছে। এতে মাটির স্বাভাবিক ধর্ম উর্বরতা নষ্ট হচ্ছে এবং জমি কী হচ্ছে, বন্ধা হয়ে পড়ছে। পরিত্যক্ত প্লাস্টিক জল, মাটি, বায়ুকে দূষিত করছে। বিভিন্ন বর্জ্যগুলি গৃহস্থালী এবং রাস্তার চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে কী করছে, দৃশ্য দূষণ ঘটাচ্ছে। মানুষের বিভিন্ন রোগ যেমন আমাশা, টাইফয়েড, যক্ষা, জন্ডিস, টিটেনাস, হেপাটাইটিস, এগুলো রোগের সৃষ্টি করছে হচ্ছে বর্জ্য পদার্থগুলো। এইবার আসছে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি এবং প্রয়োজনীয়তা। বিভিন্ন বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, যথাযথভাবে বর্জ্যের সদ্ব্যবহার, বিজ্ঞানসম্মত উপায়ে বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যদ্রব্যের প্রভাব দূর করার জন্য সম্মিলিত প্রক্রিয়াকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা করতে গেলে এই পদ্ধতিগুলো নিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা দ্বারা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা দ্বারা বর্জ্যকে কি করতে পারি, আমরা সম্পদে পরিণত করতে পারি। বর্জ্য ব্যবস্থাপনার 4টে পর্যায় আছে, তোমরা পড়েছো অবশ্যই। পরিমাণ হ্রাস অর্থাৎ ইংরেজিতে রিডিউস, তারপরে পুনর্ব্যবহার আছে রিউজ, পুনরাবর্তন রিসাইকেল, আর প্রত্যাখ্যান করতে হবে বর্জ্য, সেটা হচ্ছে রিফিউজ। এটাকে বলা হয় হচ্ছে 4R। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে 4R। এবার ভাগগুলি হচ্ছে ডিটেলস নিয়ে আলোচনা করছি। পরিমাণ হ্রাস, যেসব বর্জ্যদ্রব্য পরিবেশের জঞ্জাল বাড়ায় তাদের ব্যবহারের পরিমাণ হচ্ছে কমাতে হবে, যেমন প্লাস্টিক, পলিথিন, কাঁচ, থার্মোকল। প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়ি রান্না করা খাবার ব্যবহার করতে হবে। ইউজার থ্রো দ্রব্য কমিয়ে বারবার ব্যবহারযোগ্য দ্রব্য কাজে লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে, তাহলে পরিমাণ হ্রাস হবে। নেক্সট আছে হচ্ছে পুনর্ব্যবহার, আবার ব্যবহার করতে হবে। বর্জ্যদ্রব্যকে ফেলে না দিয়ে, পরিবর্তন না করে আবার ব্যবহার করতে হবে। এতে কী হবে, বর্জ্যের পরিমাণ কমবে এবং অর্থ সাশ্রয় হবে এবং সম্পদ বাঁচবে।
যেমন উদাহরণ হিসেবে প্লাস্টিক কাচের শিশি, এর দ্বারা হচ্ছে আমরা পেনদানি তৈরি করতে পারি। বাতিল ইলেকট্রিক বাল্ব থেকে আমরা শোপিস তৈরি করতে পারি, তাহলে বাতিল ইলেকট্রিক বাল্বটা পরিবেশে ফেলা হবে না এবং আমাদের সম্পদ সাশ্রয় হবে। এবং পুরনো খবরের কাগজ থেকে আমরা ঠোঙা তৈরি করতে পারি। তাপবিদ্যুৎ কেন্দ্রে ফ্লাই অ্যাশ থাকে, ফ্লাই অ্যাশ থেকে সিমেন্ট আর ইট তৈরি করতে পারি, যেটা এখন তোমরা দেখে থাকবে নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে শহরাঞ্চলে, সমস্তটা তৈরি হচ্ছে এই ফ্লাই অ্যাশ দিয়ে, যে ইট তৈরি হচ্ছে সেই ফ্লাই অ্যাশের যে ফ্লাই অ্যাশ দিয়ে ইট দিয়েই বাড়িগুলো তৈরি হচ্ছে। গৃহস্থালী পরিত্যক্ত খাদ্য উপকরণ থেকে জৈব সার এবং জৈব গ্যাস এগুলি তৈরি করতে পারি আমরা। নেক্সট আছে হচ্ছে পুনরাবর্তন। পুনরাবর্তন হচ্ছে কঠিন বর্জ্যকে ফেলে না দিয়ে তার সামান্য পরিশোধন ও বিক্রিয়া ঘটিয়ে আবার ব্যবহারযোগ্য একই নতুন দ্রব্যাদি তৈরি করতে হবে। ঠিক আছে, কঠিন বর্জ্যকে আমরা ফেলে দেবো না, ফেলে না দিয়ে একটু পরিশোধন আর বিক্রিয়া ঘটিয়ে একই রকমের দ্রব্য আমরা তৈরি করব। র্যাক পিকারগণ, র্যাক পিকার যারা আছেন, এটা রাগ হয়েছে, র্যাক পিকার হবে। র্যাক পিকারগণ তারা কী করেন, প্লাস্টিক, পলিথিন, ধাতব টুকরো, এগুলো কাঁচ, এগুলো সংগ্রহ করে, এগুলি গলিয়ে আমরা একই মানের নতুন দ্রব্য উৎপাদন করতে পারি। যে দেশ যত উন্নত তারা বর্জ্য উৎপাদনে ও তা থেকে নতুন দ্রব্য তৈরিতে অগ্রগণ্য। অর্থাৎ যে দেশ যত উন্নত তার বর্জ্য পদার্থ বেশি হয় এবং কি হয়, তারা নতুন নতুন দ্রব্য উৎপন্ন করে। এবং এরা কঠিন বর্জ্যের 50% এবং অন্যান্য শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করে পুনরাবর্তন ঘটায়। আর ভারতে বর্জ্য প্লাস্টিকের 80% হচ্ছে পুনরায় আবর্তিত হয়। অর্থাৎ প্লাস্টিকের 80% আমরা পুনরায় আবর্তন করি হচ্ছে ভারতে। প্রত্যাখ্যান করতে হবে বর্জ্যকে। পরিবেশ দূষণমুক্ত করতে গেলে বর্জ্যকে কী করতে হবে, বর্জন করতে হবে। যেমন প্লাস্টিক, কাঁচ, থার্মোকল, আমাদের নিজেদের সচেতন হতে হবে, যাতে আমরা প্লাস্টিকের তা না নিয়ে দোকানে গিয়ে আমাদের পরিমাণ মতো ব্যাগ নিয়ে যেতে হবে বাজারে। প্লাস্টিকটা আমরা নিজেরা প্রত্যাখ্যান করতে হবে, নিজেদের সচেতন হতে হবে, তবে বর্জ্য পদার্থ কী হবে, পরিবেশে কমবে। ঠিক আছে, আরেকটা কি করতে হবে, এর জন্য কঠিন আইন আনতে হবে। বিষাক্ত আর বিপজ্জনক বর্জ্য উৎপাদন যে বন্ধ করতে আইন প্রণয়ন করতে হবে। নেক্সট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। কেন প্রয়োজন বর্জ্য ব্যবস্থাপনার? জল, মাটি, বায়ু দূষণ এই সমস্যার সমাধান। তারপরে হচ্ছে দূষক যে বর্জ্যগুলি আবার ব্যবহার করে নতুন নতুন সম্পদ সৃষ্টি করা। বর্জ্য থেকে রোগের প্রকোপ কমানোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা দরকার, রোগ যাতে না হয়। WHO হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় 50 লক্ষ মানুষ বর্জ্য দূষণের শিকার হয়, মানে সংখ্যাটা একেবারে কম না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হিসাব দিয়েছে, প্রতি বছর বিশ্বে 50 লক্ষ মানুষ এই বর্জ্য দূষণের দ্বারা রোগের শিকার হয়। অর্থাৎ এই বর্জ্য ব্যবস্থাপনাটা হচ্ছে একান্তভাবে দরকার। ক্রমবর্ধমান শহরায়ন আর নগরায়নের ফলে বিপুল বর্জ্যের সৃষ্টি হয়, তার পরিমাণ কমানোর জন্য হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে দরকার। এইবার আসছে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি। কি কি পদ্ধতির দ্বারা আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি? কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি আলাদা আছে, তরল বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি আলাদা আছে। বর্জ্য পৃথকীকরণ, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার মধ্যে প্রথমে আসছে হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। জৈব ভঙ্গুর, অভঙ্গুর, বিপজ্জনক এবং কম ক্ষতিকর, সংক্রামক এবং অসংক্রামক কঠিন বর্জ্যগুলিকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়, সিগ্রেগেশন বলা হয়। এটি বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক ধাপ হচ্ছে সিগ্রেগেশন। অনেক দেশে বর্জ্যের উৎসস্থানে বর্জ্যের প্রকৃতি অনুযায়ী পৃথক পৃথক পাত্রে আলাদা করে সংগ্রহ করা হয়। অর্থাৎ বর্জ্যটাকে অনেক দেশে কি করে, পৃথক পৃথক পাত্রে প্রথমেই আলাদা করে দেয়। যেমন সবুজ পাত্রে রাখে হচ্ছে জৈব ভঙ্গুর, যেটা বিশ্লেষিত হয়ে যায়, আর হলুদ পাত্রে রাখে হচ্ছে জৈব অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ নন বায়োডিগ্রেডেবল পদার্থ হচ্ছে হলুদ পাত্রে রাখে। ঠিক আছে, বর্জ্য পৃথকীকরণ প্রথম ধাপ। নেক্সট বর্জ্য পৃথকীকরণের মধ্যে কি আছে, ছোট এবং দ্বিতীয় শ্রেণী যেসব শহর আছে সেখানে গৃহস্থালী এবং বাজারজাত বর্জ্যদ্রব্য আমরা দেখে থাকি, নির্দিষ্ট যে ভ্যাট আছে তার মধ্যে একসঙ্গে জমা করার পর কি হয়, পৌর সাফাই যারা কর্মী আছেন ওই স্তূপীকৃত বর্জ্য পুনরাবর্তন স্থলে তারা নিয়ে যায়, যেখানে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যগুলিকে পৃথক করা হয়। এবং স্বাস্থ্যকেন্দ্রের যে বর্জ্য আছে সেগুলোকে কি করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়, একটা সংক্রামক, একটা অসংক্রামক। নেক্সট ধাপ আছে হচ্ছে ল্যান্ডফিল অর্থাৎ ভরাটকরণ।
ল্যান্ডফিল মানে বুঝতে পারছো, একটা মাটিকে ফিল করা হয় বর্জ্যপদার্থ দিয়ে। জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করা যে পদ্ধতি সেটাকে বলা হয় ল্যান্ডফিল। শহরাঞ্চলের বাইরে জনহীন যে জায়গাটা আছে সেই নিচু পতিত জমিতে প্রায় 2 মিটার গভীর সুবিস্তৃত গর্ত করা হয় এবং স্তূপাকারে আবর্জনা ফেলা যে স্থান সেটাকে কি বলা হয়, ডাম্পিং গ্রাউন্ড বলা হয়। এবং এই গর্তে কেবলমাত্র জৈব বর্জ্য জমা করা হয়। অবশ্যই খেয়াল রাখবে 20 থেকে 30 সেন্টিমিটার পুরো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় জৈব বর্জ্য জমা করার পর। এইভাবে পরপর কতগুলি জৈব বর্জ্য মাটির স্তর সৃষ্টি করা হয়। প্রথমে জৈব বর্জ্য মাটি এইভাবে স্তর সৃষ্টি করা হয় এবং গর্তটি সমান হয়ে জৈব বর্জ্য চিরদিনের মতো অপসৃত হয়। এবং পারমাণবিক চিকিৎসা সংক্রান্ত যে বিপজ্জনক বর্জ্য সেগুলো আবার কি করা হয়, মোড়কে করে মাটির নিচে চাপা দেওয়া হয়। মোড়ক দিয়ে চাপা দেওয়া হয় কারণ হচ্ছে মাটিতে যাতে না ক্ষতি করতে পারে। বর্তমানে প্লাস্টিক লাইনার, খেয়াল রাখবে প্লাস্টিক লাইনার সমন্বিত আধুনিক ল্যান্ডফিলিং এটা হচ্ছে উন্নত দেশে চালু হয়েছে। এই ভরাটকরণ বা ল্যান্ডফিল এটার এক্সাম্পল হচ্ছে আমাদের পূর্ব জলাভূমি অঞ্চলে যে ধাপা আছে, কলকাতার ধাপা, এই ধাপায় দেখা যায়। এর সুবিধা কি আছে ল্যান্ডফিলের সুবিধা? জৈব আবর্জনা স্তরে ব্যাকটেরিয়া কাজের ফলে পচন ঘটে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এটাকে ল্যান্ডফিল গ্যাস বলে। এগুলি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং পচনের দুর্গন্ধ থেকে বায়ু দূষণের মাত্রা কমে, মাটির হিউমাস বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা বাড়ে, রোগ সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। আর এর অসুবিধা কি আছে? বর্জ্যপদার্থ পচনের ফলে উদ্ভূত রাসায়নিক বৃষ্টির জলের সঙ্গে ছুঁয়ে মাটির জলস্তরের সাথে মিশে ভূগর্ভস্থ জল দূষণ ঘটায়। এই ময়লা এবং আবর্জনা জলকে কি বলা হয়, লিচেট বলা হয়। অর্থাৎ রাসায়নিকটা কি হয়, বৃষ্টির জলের সাথে যে রাসায়নিকটা থাকে সেটা বৃষ্টির জলের সাথে ছুঁয়ে মাটিতে নেমে যায়। ঠিক আছে, ছুঁয়ে মাটির গভীরে যে ভৌম জলস্তর আছে সেই ভৌম জলস্তরের কি হয়, সাথে মিশে যায়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে লিচেট। নেক্সট হচ্ছে সার উৎপাদন। জৈব ভঙ্গুর যে বর্জ্যগুলি আছে সেগুলোকে একটি গর্তের মধ্যে রেখে জীবাণু বা কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটিয়ে জৈব সার উৎপাদনের মাধ্যমে বর্জ্য অপসারণের পদ্ধতি, এটাকে বলা হচ্ছে কম্পোস্টিং। কম্পোস্টিং পদ্ধতি হচ্ছে কিভাবে হয়, গ্রামাঞ্চলে বাড়ির কাছাকাছি স্থানে 15 থেকে 20 ফুট লম্বা এবং 5 থেকে 8 ফুট চওড়া আর 2 থেকে 5 ফুট গভীর একটি গর্ত করে গৃহস্থালী, কৃষিজাত, পশুপালনের কেবল জৈব ভঙ্গুর অর্থাৎ যেটা হচ্ছে মাটির সাথে মিশতে পারে সেই পদার্থটা বর্জ্যগুলিকে জমা করা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ম্যানিওর পিট। খেয়াল রাখবে ম্যানিওর পিট বলা হয়। আর আগেরটা কি ছিল? আগেরটা হচ্ছে ল্যান্ডফিলেরটা কি ছিল? ল্যান্ডফিলেরটা ছিল হচ্ছে যে ভরাটকরণ হলো ডাম্পিং গ্রাউন্ড, আবর্জনা ফেলার স্থানটিকে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড বললাম। আর এটাকে কি বললাম? এটাকে বললাম ম্যানিওর পিট। ঠিক আছে, এরপর ওই গর্ত ভরাট হলে তার পাশে আবার একইভাবে গর্ত করে জৈব বর্জ্য জমা করা, অর্থাৎ একবার গর্ত করে যখন ভরাট হয়ে গেল সার উৎপাদন প্রসেস চলছে, নেক্সট হচ্ছে পাশে আবার একইভাবে গর্ত করে জৈব পদার্থ জমা করে প্রসেসটা চলতে থাকে। জৈব সারের যে উৎপাদন যে প্রসেসটা এটা 3 ভাবে হয়। প্রথমে আছে অবায়বীয় পদ্ধতি, অর্থাৎ বায়ু এখানে কাজ করে না। এই পদ্ধতিটাকে ফার্মেন্টেশন পদ্ধতির মাধ্যমে হয়। বর্জ্যের উপর মাটি চাপা দেওয়া হয় এবং অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্যের উপর অণুজীব সৃষ্টি হয় এবং বর্জ্যের মধ্যে অণুজীব যে বিষক্রিয়া ঘটায় এটাকে বলে ফার্মেন্টেশন সৃষ্টি হয় এবং অবশ্যই নাইট্রোজেন আর ফসফেট সমৃদ্ধ হচ্ছে কম্পোস্ট সার পরিণত হয়। এটা হচ্ছে অবায়বীয়। আর বায়বীয় পদ্ধতি হচ্ছে বর্জ্যের সঙ্গে গোবর সার মেশানো হয় এবং বায়ুর সংস্পর্শে রেখে পচন ঘটানো হয়। ঠিক আছে, এটা বায়ু কাজ করে, 2 থেকে 4 মাস পর এটা জৈব সার তৈরি হয়। ভার্মি কম্পোস্টিং হচ্ছে কেঁচো করে বর্জ্যের সঙ্গে এক বিশেষ ধরনের লাল কেঁচো মিশিয়ে বর্জ্যের উপর মাটি চাপা দেওয়া হয়। কেঁচো নিজের পুষ্টি সাধন করতে নাইট্রোজেন সমৃদ্ধ মলত্যাগ করলে তাই জৈব সারে পরিণত হয়। অর্থাৎ কেঁচোর যে মলটা হয়, কেঁচোর মলত্যাগটা, নাইট্রোজেন সমৃদ্ধ মলত্যাগটা, সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট হয়। ঠিক আছে, এটা খুব হচ্ছে একটা হচ্ছে আদর্শ একটা সার। ছাদ বাগান যারা করেন, ছাদ বাগানিরা এই ভার্মি কম্পোস্টটা ইউজ করে প্রচুরভাবে। সুবিধা অসুবিধা কি আছে? এই পদ্ধতিতে জৈব দ্রব্য মাটিতে মিশিয়ে বর্জ্যের অস্তিত্ব হারিয়ে ফেলে, উৎপন্ন জৈব সার মাটির উর্বরতা বাড়ায়। আর অসুবিধা হচ্ছে প্লাস্টিকের মতো জৈব অভঙ্গুর তেজস্ক্রিয় কলকারখানায় অজৈব বস্তু অপসারণ করা যায় না।
অর্থাৎ প্লাস্টিকের মতো যে অভঙ্গুর পদার্থ বা তেজস্ক্রিয় পদার্থ বা কলকারখানা যে অজৈব পদার্থ, যেগুলি এই পদ্ধতির মাধ্যমে অপসারণ করা যায় না। কঠিন বর্জ্য হলো, এবার আছে তরল বর্জ্য। তরল বর্জ্য যে ব্যবস্থাপনার প্রসেসগুলো আছে, প্রথমে নিষ্কাশন। শহরাঞ্চলে নালা নর্দমাগুলিকে নিয়মিতভাবে পরিষ্কার করে যে থকথকে কাদা সহ যে নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে ড্রেনেজ। নোংরা জলকে একটি স্থানে জমা করে তিনটি পদ্ধতি শোধন করা হয়। একটা হচ্ছে প্রাথমিক পদ্ধতি, প্রথমে বড় বড় জলাধার তৈরি করে নোংরা জল জমা করা হয় এবং ভারী বর্জ্য পদার্থগুলি এর ফলে থিতিয়ে পড়ে। নেক্সট হচ্ছে গৌণ পদ্ধতি, জলে ভাসমান এবং দ্রবীভূত জৈব বর্জ্য পদার্থগুলিকে তুলে ফেলা হয় এবং তৃতীয় পদ্ধতি থেকে রাসায়নিক এবং বিষাক্ত পদার্থ নির্মূল করে পরিশ্রুত জল নদী বা খালে ফেলা হয়। তিনটে পদ্ধতি আছে। নেক্সট হচ্ছে এর সুবিধা কি আছে। এর সুবিধা হচ্ছে দূষিত জল সহজে অপসারিত হয়ে রোগ জীবাণু এবং মশার উপদ্রব হ্রাস পায়। আর অসুবিধা আছে এই প্রক্রিয়া জল শোধন স্থলে প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশকে কলুষিত করে। নেক্সট হচ্ছে গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা। গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে স্ক্রাবার আছে। প্রথমে স্ক্রাবার হচ্ছে কলকারখানা বর্জ্য উৎসস্থলে উচ্চ প্রযুক্তির মাধ্যমে একটা যন্ত্র স্থাপন করা হয়, ঠিক আছে, এবং বর্জ্য এবং গ্যাস শোধন ও লঘুকরণের মাধ্যমে পরিবেশে ছাড়া হয়। অর্থাৎ বর্জ্যটা কি করা হয়, বর্জ্য যে গ্যাস এটা শোধন করা হয় বা লঘুকরণ করা হয়, অর্থাৎ এর যে ক্ষতিটা একটু হ্রাস করে এটা পরিবেশে ছাড়া হয়। এর দুই প্রকার, এটা ওয়েট স্ক্রাবার আছে। ওয়েট স্ক্রাবার দূষিত গ্যাস আর শুদ্ধ জল এই যন্ত্রে চালনা করে করা হয়। কঠিন কণা কি হয়, জলে ভিজে ভারী হয়ে নিচে থিতিয়ে পড়ে। 80 থেকে 90% SO2, NO2, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাসগুলি জলে দ্রবীভূত হয়ে অপসারিত হয়। ড্রাই স্ক্রাবার, এতে নির্গত ধোঁয়া থেকে অ্যাসিড দূর করা হয়, ঠিক আছে। ধোঁয়া থেকে কি করা হয়, যে অ্যাসিডগুলো আছে এই ড্রাই স্ক্রাবারের মাধ্যমে দিয়ে সে অ্যাসিডটা হচ্ছে দূর করা হয়। এবার আসছি হচ্ছে ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি নদীতে যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থের প্রভাব। ভাগীরথী হুগলি বর্তমানে বিশ্বের 5টি দূষিত নদীর মধ্যে একটি। হাওড়া ও কলকাতা মহানগরী অসংখ্য কলকারখানা হুগলি নদীর জলে নানান বর্জ্য প্রতিনিয়ত যুক্ত করে, এর ফলে নানা সমস্যার সৃষ্টি করছে। বর্জ্য উৎসগুলো কি কি, ভাগীরথী হুগলির যে বর্জ্য উৎস পৌরসভা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার 44টি পৌরসভার দৈনিক প্রায় 626 কোটি টন পৌরবর্জ্য এই নদীর পাড়ে জমা করে এবং নর্দমার জল, মলমূত্র এগুলো মিশে। তারপরে নেক্সট কলকারখানা। হুগলি নদীর দুই তীর বরাবর পশ্চিমবঙ্গে বৃহত্তম যে হুগলি শিল্পাঞ্চল, সেখানে পাট, বস্ত্র, রং, চর্ম এই রাসায়নিক শিল্পে অপরিশোধিত জল, তেল, গরম জল, বিষাক্ত রাসায়নিক এগুলো নদীতে এসে পড়ছে। ধর্মীয় অনুষ্ঠান, পূজা অর্চনা, ফুল, বেলপাতা, সাজ সরঞ্জাম, প্রতিমার রং, শোলা, খড় এগুলো হচ্ছে নদীকে দূষিত করছে। বর্জ্যের প্রভাব কী আছে, নদী ভরাটকরণ, মহানগরী কঠিন জঞ্জাল, নর্দমার পলি, কাদা, ভারী ধাতু, পূজা অর্চনা, প্রতিমার উপকরণ নদীগর্ভে জমা হয়, ক্রমশ নদী মজে যাচ্ছে, গভীরতা হ্রাস পাচ্ছে। কলকাতা বন্দরে যে জাহাজ চলাচলের বিঘ্ন ঘটছে। 1950 থেকে 2010 সাল পর্যন্ত বর্জ্য পদার্থ সঞ্চয়ের ফলে হুগলি নদীর নাব্যতা কী হয়েছে, 17 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। জল দূষণ, অধিকাংশ শিল্পে দূষিত জল, ভারী ধাতু এবং গৃহস্থালী নোংরা জল নদীতে যুক্ত হয়ে গঙ্গার দূষণ মাত্রা কি ভয়াবহ আকার ধারণ করেছে। ক্রমশ ব্যবহারযোগ্য হচ্ছে গঙ্গা। 2000 থেকে 2014 পর্যন্ত গঙ্গার জলে অস্বচ্ছতা এবং লবণাক্ততা কী হয়েছে, 0.06% বৃদ্ধি পেয়েছে। মাছ চাষের উপর প্রভাব বিস্তার করছে। জলের মান খারাপ হয়, হুগলি নদীতে বিভিন্ন মাছ এবং জলজ প্রাণী এদের জীবন সংকটপূর্ণ হয়ে যাচ্ছে। প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে। 1985 সালে গঙ্গাকে দূষণমুক্ত করতে বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান দায়িত্বপ্রাপ্ত সংস্থা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এই প্রকল্পের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে গঙ্গাকে দূষণমুক্ত করতে সচেষ্ট হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হচ্ছে গঙ্গামুখী নালা বন্ধ করা, প্রচুর পরিমাণে শৌচালয় স্থাপন, নোংরা জল শোধনাগার স্থাপন, বৈদ্যুতিক শবদেহ চুল্লি নির্মাণ এবং নদীর পাড়ে সৌন্দর্যায়ন করা। অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান যেটা কেন্দ্র সরকার নিয়েছে, সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে পশ্চিমবঙ্গে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়েছে। নমামি গঙ্গে যে প্রজেক্টটা কেন্দ্র সরকার নিয়েছে, এর ফলে গঙ্গা নদী পরিশোধনের জন্য প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে। আচ্ছা, এবার থাকছে প্রচুর কি পয়েন্টসে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম লেগেছে, প্রচুর পরিশ্রমের ফসল হচ্ছে ভিডিওটা।
আমি আশা করব যে তোমরা প্রচুর লাইক করবে এবং বন্ধুদের ছড়িয়ে দেবে। ঠিক আছে, তোমরা প্রচুর প্রচুর লাইক করবে এবং কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা আর ক্লাসটা কেমন লাগছে। আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না তোমরা। ঠিক আছে, কি পয়েন্টসগুলো দেখো, কি পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট। কি পয়েন্টসের মধ্যে অনেক ইম্পর্টেন্ট তথ্য, তারপরে আমি অনেক ইন্টারনেট ঘেটে ঘেটে অনেক তথ্য তোমাদের জন্য জোগাড় করেছি। ঠিক আছে, কি পয়েন্টসটা তোমাদের অনেক কাজে লাগবে দেখো। কি পয়েন্টসের মধ্যে থাকছে, প্রথমে আছে ইউটোফিকেশন নিয়ে আমি আলোচনা করিনি। ইউটোফিকেশন যখন ক্লাসটা করালাম তখন বলেছি ইউটোফিকেশন আছে, ইউটোফিকেশনটা দেখে নাও। কৃষি জমি রাসায়নিক সার জলাশয়ে যুক্ত হয়ে শৈবালের পোষক খাদ্যের যোগান বৃদ্ধি পায় এবং শৈবালের সমৃদ্ধি তৈরিতে জল ব্যবহার অযোগ্য হয়। অর্থাৎ ইউটোফিকেশনের ফলে কি হয়, জলে শৈবাল বেড়ে যায়, এর ফলে জল কি হয়, ব্যবহার অযোগ্য হয়। ঠিক আছে, রাসায়নিক সার জলাশয়ে যুক্ত হয় আর শৈবাল বেড়ে যায়। শৈবাল বেড়ে যাওয়ার ফলে কি হয়, জল ব্যবহারে অযোগ্য হয়। ঠিক আছে, এটাকে বলে ইউটোফিকেশন। আর এক পিকার, যেসব গরিব লোকেরা আস্তাকুড় বা ভ্যাট থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যপদার্থ সংগ্রহ করে তাদের বলা হয় র্যাক পিকার। ফার্মেন্টেশন, অবায়ুজীবী ব্যাকটেরিয়া দ্বারা অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের পচানোর যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন। নেক্সট হচ্ছে সমুদ্রে কঠিন বর্জ্যপদার্থ নিক্ষেপকে কি বলা হয়, ওশান ডাম্পিং। লেজিওনিয়াস হচ্ছে এটি নরওয়ের স্ক্র্যাবার থেকে একটা রোগ, নরওয়েতে সৃষ্টি হয়েছে স্ক্র্যাবার থেকে একটা রোগ লেজিওনার্স। সিওয়েজ হচ্ছে শহরের নালা নর্দমা সেপটিক ট্যাঙ্কে কাদার মতো নোংরা যে তরল পদার্থ তাকে বলা হয় সিওয়েজ। স্লাজ হচ্ছে নর্দমার নিচে বা সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে জলাধারের তলদেশে যে ভারী আর কঠিন উপাদান থিতিয়ে পড়ে, এটা হচ্ছে নোংরা তরল পদার্থ হচ্ছে সিওয়েজ, আর ভারী কঠিন উপাদানকে বলা হচ্ছে স্ল্যাজ। আচ্ছা, বিভিন্ন রোগ, এই রোগগুলো তোমরা জানো তাও একবার দেখে নাও। সীসা দূষণে হচ্ছে ডিসলেক্সিয়া, পারদ দূষণে মানুষের হয় মিনামাটা, ক্যাডমিয়াম দূষণে হয় ইটাই, ফ্লোরাইড দূষণে হচ্ছে ফ্লোরোসিস, আর্সেনিক দূষণে হচ্ছে ব্ল্যাকফুট। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ কি? প্রথম ধাপ বর্জ্য পৃথকীকরণ। বর্জ্য পুড়িয়ে ফেলা যন্ত্রের নাম ইনসিনারেটর। পায়োলিসিস, কঠিন বর্জ্যের অক্সিজেনহীন দহন। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পালন করা হয় প্রত্যেক বছর 5 জুন। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ডট রিসিলিয়েন্স। বর্জ্য উৎপাদনে প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আবর্জনা কি জিনিস? যেসব বর্জ্য আর্দ্র দুর্গন্ধ নির্গত হয় এবং পচনশীল তাদের বলা হয় আবর্জনা। এতে হচ্ছে 70% হচ্ছে আর্দ্রতা থাকে। বর্জিত খাবার, সবজি খোসা, পচা ফল, মাছের আঁশ, ডিমের খোসা, এগুলো হচ্ছে আবর্জনা। জঞ্জাল হচ্ছে যেসব বর্জ্য শুষ্ক পচনশীল নয় এবং সহজদাহ্য, তাদের জঞ্জাল বলে। এতে 25% আর্দ্রতা থাকে। এটা হচ্ছে 70% আর্দ্রতা বললাম আবর্জনায়, জঞ্জাল হচ্ছে 25% আর্দ্রতা। প্লাস্টিক, পলিথিন, কাঁচ, বৈদ্যুতিক ভাঙা যন্ত্রপাতি, এগুলো সমস্ত জঞ্জালের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে উদ্বোধন হচ্ছে 2রা অক্টোবর 2014। এর উদ্বোধন স্থল হচ্ছে রাজঘাট সমাধিস্থল মহাত্মা গান্ধীর, নতুন দিল্লিতে। লোগো হচ্ছে মহাত্মা গান্ধী উল্টানো চশমা। এটা সম্ভবত মনে হচ্ছে 10 টাকার নোটের পিছনে আছে, তাও একবার তোমরা দেখে নিও। তোমরা একটুখানি প্রত্যেকটা নোটের পিছনে যেসব জিনিস আছে সেগুলো একটু খেয়াল করে রেখো। যেমন 2000 টাকার নোটটা একটু বিশেষ করে খেয়াল করো। 2000 টাকার নোট যেহেতু ব্যান হয়ে গেছে, 2000 টাকার নোটের পিছনে মঙ্গলযানের ছবি ছিল, একটা খেয়াল করে রেখে দিও। এই অভিযানের মাধ্যমে এখনো পর্যন্ত 63.63 লাখ শৌচাগার সারা দেশে হচ্ছে নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ সর্বেক্ষণ হচ্ছে এটা হচ্ছে উদ্বোধন হয়েছে 1 জুলাই 2023। 2023 সালে ভারতের পরিষ্কার শহর টানা 7 বার পেয়েছে এ নিয়ে। ইন্দোর পেয়েছে, এবার ইন্দোর আর সুরাট পেয়েছে যৌথভাবে। ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, সুরাট গুজরাটে অবস্থিত। তৃতীয় স্থান পেয়েছে হচ্ছে নাভি মুম্বাই। স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ পুরস্কার 2023 পশ্চিমবঙ্গের স্থান কি আছে? হাওড়া হচ্ছে 43, কলকাতা হচ্ছে 33, আসানসোল হচ্ছে 35। 2023 সালে স্বচ্ছ সর্বেক্ষণের থিমকে ওয়েস্ট টু ওয়েলথ, আর 2024 সালে রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রিন সিটি ক্লিন সিটি। এই পরিকল্পনাটা নিচে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। নেক্সট হচ্ছে জাতীয় স্বচ্ছতা দিবস। এটা কবে পালন করা হয়? এটা হচ্ছে 2রা অক্টোবর পালন করা হয়। বিপজ্জনক বর্জ্যবিধি হচ্ছে 1950 সালে 49 সালে পালন করা হয়।
কেন্দ্রীয় সরকারের যে স্বচ্ছ ভারত অভিযান আছে এর মতো করে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে হচ্ছে মিশন নির্মল বাংলা প্রকল্প। এটা হচ্ছে কবে চালু হয়েছে? 2রা অক্টোবর 2014 সালে। এবং এর লক্ষ্য কি? সমস্ত প্রত্যন্ত এলাকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হচ্ছে শৌচাগার নির্মাণ করা। আচ্ছা, এটা একটু ভালো করে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। সিঙ্গেল ইউজ যে প্লাস্টিকটা, ভারতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হয় কবে থেকে? 1 জুলাই 2022 থেকে। ঠিক আছে, এটা খাতায় কলমে নিষিদ্ধ, কিন্তু বাজারে হচ্ছে চলছে। ঠিক আছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে 1 জুলাই 2022-এ। প্রথমে কি করা হয়? প্রথমে হচ্ছে প্লাস্টিকের পুরুত্ব 50 মাইক্রন থেকে 75 মাইক্রন করা হয় 30 ডিসেম্বর 2022 পর্যন্ত। অর্থাৎ সরকার প্রথমে একবারে নিষিদ্ধ করেছে। একবারে নিষিদ্ধ করা থেকে সরকার কি করে? প্রথমে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে নিষিদ্ধ করে 50 মাইক্রন থেকে, যে 50 মাইক্রনের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ছিল বা 50 মাইক্রনের নিচে, এই 50 মাইক্রনের নিচের যে প্লাস্টিক, সেখান থেকে কি করলো? 75 মাইক্রন করলে বললো যে 30 ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে চলবে, 30 ডিসেম্বর 2022 পর্যন্ত। 31 ডিসেম্বর থেকে কি করে দিল? 31 ডিসেম্বর 2022 থেকে সারা ভারতে কি করলো? 100 মাইক্রনের নিচে, 120 মাইক্রনের নিচে কি করে দিল? প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করে দিল। ঠিক আছে, অর্থাৎ 50 মাইক্রন থেকে কি করে দিল? 120 মাইক্রন এখন করে দিল প্লাস্টিক। অর্থাৎ 31 ডিসেম্বর 2022 থেকে বর্তমানে চলছে এটা আইনটা, সেটা হচ্ছে 120 মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে নিষিদ্ধ। এটা করা হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016, যেটি 2021 সালে সংশোধিত হয়েছে, এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 অনুযায়ী। নেক্সট, ভারতের মধ্যে কেরালা রাজ্য প্রথম রোবটের মাধ্যমে ম্যানহোল পরিষ্কার করেছে। ফার্স্ট রোবোটিক স্ক্যাভেঞ্জার, ইংরেজিটা খেয়াল রাখবে। রোবটটির নাম কি? ব্যান্ডিকুট। ঠিক আছে, এটা কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে এটা শুরু হয়েছে। গঙ্গা নদীকে পরিষ্কার রাখার জন্য নমামি গঙ্গে প্রজেক্টটা কবে শুরু হয়? এটা হচ্ছে 2014 সালে জুন মাসে। কাগজের পুনরাবর্তনতা রিসাইকেল করার জন্য যে কালি অপসারণের প্রয়োজন হয়, তার জন্য কি করা হয়? তার জন্য কি কি লাগে? NaOH, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা, আর Na2CO3, যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই দুটো মেশানো হয়। প্লাস্টিকে রিসাইকেল করার জন্য 4টি প্রক্রিয়ার মাধ্যমে করানো যায়: পুনঃপ্রক্রিয়াকরণ, ডিপলিমারাইজেশন, রূপান্তরকরণ আর বশীকরণ। এগুলো শর্ট করে লিখেছি, এগুলো ডিটেলসে আর লিখিনি, এগুলো ডিটেলসে তোমাদের কাজে লাগবে না। নেক্সট আসছে প্লাস্টিকের পলিমার। প্লাস্টিকের পলিমারের মধ্যে আছে, প্রথমে আছে পেট হচ্ছে পলিথিলিন টেরেপথ্যালেট। ঠিক আছে, বোতল আমরা ব্যবহার করি, বোতলগুলো এটা দিয়ে তৈরি করা হয়। HDP হচ্ছে হাই ডেন্সিটি পলিথিলিন, এটাও বিভিন্ন রকমের বোতল তৈরি করা হয়, দুধের বোতল, জলের বোতল, গ্রসারি ব্যাগ, এগুলো দিয়ে তৈরি করা হয় HDP দিয়ে। পিভিসি বা ভি, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে কনস্ট্রাকশন শিল্পে যে পাইপ টাইপগুলো ব্যবহার করা হয়, বা বিভিন্ন রকমের জলের বোতল তৈরি করা হয়। LDPE হচ্ছে লো ডেন্সিটি পলিথিলিন, এটা হচ্ছে যে গ্রসারি যে ফ্লেক্সিবল ব্যাগগুলো, এটা দিয়ে তৈরি করা হয়। PP পলিপ্রোপাইলিন, এটা হচ্ছে জলের বোতলে যে ছিপিটা আছে, জলের বোতলের উপরে যে ছিপিটা আছে, সেই ছিপিটা তৈরি করা হয়। ঠিক আছে, ছিপিটা তৈরি করা হয় হচ্ছে পলিপ্রোপাইলিন দিয়ে। আর পলিস্টাইরিন দিয়ে কী করা হয়? পলিস্টাইরিন দিয়ে করা হয় হচ্ছে ফোম কাপ, অর্থাৎ ফোমের যে কাপগুলো, সেগুলো হচ্ছে পলিস্টাইরিন দিয়ে তৈরি করা হয়। নেক্সট আছে বর্জ্য পদার্থ নিবারণে কিছু বিশদ বিবরণ। ঠিক আছে, বর্জ্য পদার্থ নিবারণের যে পদ্ধতিগুলি আছে, কিছু পদ্ধতি আলোচনা করলাম, আর এখানে আর কিছু পদ্ধতি আছে। ইনসিনারেশন পদ্ধতিটা আমি ইনসিনারেশনটা বলেছি, এখানে ইনসিনারেশনটা ডিটেলস আলোচনা করেছি। ল্যান্ডফিল ছাড়া গার্হস্থ্য যে জঞ্জাল, এই জঞ্জাল বিনাশের বিশেষ যে উপায়টা হচ্ছে বিশেষ চিমনিযুক্ত কক্ষে এটা পুড়িয়ে ফেলা। এই যে পুড়িয়ে ফেলা, বর্জ্য যে পুড়িয়ে ফেলা যে পদ্ধতি, এটাকে বলা হয় ইনসিনারেশন। বিভিন্ন রকমের ইনসিনারেটর আছে, যেমন রোটারি কিলান ইনসিনারেটর, তারপরে হচ্ছে থার্মাল ইঞ্জেকশন ইনসিনারেটর, তারপরে আছে প্লাজমা ইনসিনারেটর। ঠিক আছে, ইনসিনারেশনের ফলে কি হয়? বায়ু, পার্টিকুলেট এবং গ্যাসীয় দূষক দ্বারা দূষিত হতে পারে। অর্থাৎ ইনসিনারেশন পদ্ধতিটা যখন করা হচ্ছে, যখন বিশেষ চিমনিযুক্ত কক্ষে যখন এটা পুড়িয়ে ফেলা হচ্ছে জঞ্জালটাকে, তখন এই ধোঁয়াটার দ্বারা কি হতে পারে? বায়ু হচ্ছে দূষিত হতে পারে। বিভিন্ন রকমের যে পার্টিকুলেট বের হয় বায়ুর, ক্ষতিকর পার্টিকুলেটস,
গ্যাসীয় দূষক, এর দ্বারা বায়ুটা দূষিত হতে পারে। এর জন্য কি করা হয়, ইনসিনারেশন ব্যবস্থা ব্যাগ হাউস ফিল্টার, এই ব্যাগ হাউস ফিল্টারটাকে ব্যবহার করা হয় এবং এটাকে ব্যবহার করে কি হয়, পার্টিকুলেটস যেটা হচ্ছে 0.5 মাইক্রনের বেশি যে পার্টিকুলেটসগুলো আছে যে ক্ষতিকর, এগুলোকে কি করা হয়, এগুলোকে আটকানো হয়। এবং গ্যাস স্ক্রাবার, এই গ্যাস স্ক্রাবারটা ব্যবহার করা হয় এবং এখানে এটা ব্যবহার করে পার্টিকুলেটস এবং যে বিভিন্ন দূষক গ্যাস HCl, সালফার ডাইঅক্সাইড, এগুলোকে ফিল্টার করা হয়। নেক্সট আছে বায়োরিমিডিয়েশন অফ ওয়েস্টেজ, অর্থাৎ জঞ্জালের জীব প্রতিবিধান। বায়োরিমিডিয়েশনে তোমাদের একটা ক্লাস আছে, বায়োরিমিডিয়েশন ক্লাসটা ডিটেলসে তোমরা দেখতে পারো। আর বায়োরিমিডিয়েশন ক্লাস যদি এবার থাকে সিলেবাসে, অবশ্যই আরও কিছু আমি অ্যাড করে দেবো পরে ভিডিওতে। বায়োরিমিডিয়েশন ক্লাসটা ডিটেলসে তোমরা দেখতে পারো, তোমাদের কাজে লাগবে। মাটিতে অপস্থ জঞ্জালের সব ধরনের জৈব উপাদান মৃত্তিকায় বসবাসকারী অণুজীব, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা বিশ্লেষিত হয় না। অর্থাৎ মাটিতে যেসব অণুজীব বা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া দ্বারা, অণুজীব ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে, এগুলো মাটির যেসব অবিশ্লেষিত যেসব পদার্থ আছে সেগুলো বিশ্লেষিত হয় না। কিছু জৈব পদার্থ অণুজীব দ্বারা অবিশ্লেষিত থাকে, অর্থাৎ জৈব পদার্থ সব বিশ্লেষিত হয় না, কিছু কিছু জৈব উপাদান কী করে, অবিশ্লেষিত থাকতে পারে। এবং জীব বিশ্লেষণ প্রতিরোধী এইসব জৈব পদার্থকে বলা হয় রিক্যালসাইট্র্যান্ট বা বায়ো রিফ্যাক্টরি। বর্তমানে কি করা হয়, জেনেটিক যে ইঞ্জিনিয়ারিং আছে এর সাহায্যে কয়েকটি নতুন ধরনের ব্যাকটেরিয়া প্রজাতির সৃষ্টি করা হয়েছে এবং যেগুলো জীব অবিশ্লেষিত বা রিক্যালসাইট্র্যান্ট এই জৈব বস্তুকে বিশ্লেষিত করতে পারে। এইভাবে মৃত্তিকা অপস্থ জঞ্জালের প্রতিবিধানকে কি বলা হয়, বায়ো রেমিডিয়েশন বা জীব প্রতিবিধান বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে জৈব বস্তুটা আছে, কিছু কিছু জৈব বস্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাকের দ্বারা বিশ্লেষিত হয় না, সেটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে বিশেষ ব্যাকটেরিয়া প্রজাতি সৃষ্টি করা হয়েছে তার দ্বারা কি করা হয়, জঞ্জালের প্রতিবিধান করা হয়, অর্থাৎ বিশ্লেষিত করা হয় জঞ্জালটাকে। এটাকে বলা হয় বায়োরিমিডিয়েশন বা জীব প্রতিবিধান। ফাইটোরিমিডিয়েশন কি করা হয়, ফাইটোরিমিডিয়েশনে কিছু উদ্ভিদ মৃত্তিকায় সংক্রমিত ভারী ধাতু এবং জৈব দূষককে অসংক্রমিত করতে পারে কিছু উদ্ভিদ, এবং জঞ্জালযুক্ত মাটিতে এই ধরনের উদ্ভিদ চাষ করে মৃত্তিকা জঞ্জালে ভারী ধাতু এবং জৈব সংক্রমণকে যে অসংক্রমণ যে পদ্ধতিটা, সেটাকে বলা হয়েছে ফাইটোরেমিডিয়েশন। ফাইটোরেমিডিয়েশনে হচ্ছে একটা শ্রাব জাতীয় উদ্ভিদ অ্যালপাইন পেনিক্রেস, এই শ্রাবটা কি করা হয়, এই উদ্ভিদের এই শ্রাব জাতীয় যে উদ্ভিদটা আছে এটা মাটি থেকে ক্যাডমিয়াম, জিঙ্ক এবং নিকেল প্রচুর পরিমাণে সংগ্রহ করতে পারে। এছাড়া কিছু উদ্ভিদ কি মাটি থেকে সীসা সংগ্রহ করতে পারে এবং এই সকল উদ্ভিদের আবাদের ফলে কি হয়, শুষ্ক আবাদি উদ্ভিদদেরকে পুড়িয়ে ফেলা হয় যাতে পুনরায় সংক্রমিত হতে না পারে। ঠিক আছে, এটা পুড়িয়ে ফেলা হয় এই উদ্ভিদের চাষের পরে, না হলে পুনরায় আবার সংক্রমিত করতে পারে। কয়েকটি উদ্ভিদের মূল মৃত্তিকায় চিলেটিং লাইগ্যান্ড এবং উৎসেচক ক্ষরণ করে নিঃসৃত উৎসেচক জৈব দূষককে বিশ্লেষিত করে। যেমন উদ্ভিদের মূল থেকে নিঃসৃত উৎসেচক ডিহ্যালোজিনেস দ্বারা কি করা হয়, ট্রাইক্লোরোইথেন এর বিশ্লেষণ হয়। এছাড়া উদ্ভিদের মূল থেকে উৎপাদিত O2 মৃত্তিকায় জৈব দূষকের বায়বীয় রূপান্তর, যেটা অ্যারোবিক ট্রান্সফরমেশনটা ঘটাতে পারে, এবং কয়েকটি উদ্ভিদের মূলে মিথজীবী হিসাবে বসবাসকারী ছত্রাক উৎসেচক ক্ষরণ করে মৃত্তিকাস্থ জৈব দূষককে বিশ্লেষিত করতে পারে। ঠিক আছে, নেক্সট একটা ভালো একটা টপিক আছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। গৃহস্থালী বা শিল্পজাত বিষাক্ত বর্জ্য নিয়ন্ত্রণে বর্তমানে সবুজ রসায়ন নামক একটি বিভাগের উদ্ভাবন হয়েছে। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই ধরনটি এসে বিষাক্ত রাসায়নিক বর্জ্যপদার্থ দ্বারা পরিবেশ দূষণ হ্রাসে রসায়ন বিজ্ঞানীদের ভূমিকা শীর্ষক চিন্তা থেকে। কারণ শিল্পজাত এবং ওষুধ শিল্পে ওষুধ তৈরি করতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ উৎপাদন করতে অর্থনৈতিকভাবে সস্তা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করা হয়। অর্থাৎ যে ওষুধটা একটা তৈরি করা হয় বা যে কেমিক্যাল তৈরি করা হয়, অনেক সময় কি করা হয়, কারখানাগুলো কি করা হয়, বেশি পরিমাণ লাভের জন্য সস্তার দ্রব্য দিয়ে তৈরি করে। ঠিক আছে, এর ফলে যে উপজাত দ্রব্য পরিবেশের নিকট হয় সেটা অত্যন্ত ক্ষতিকর। ঠিক আছে, এই গ্রিন রসায়ন যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতির মাধ্যমে পুরোপুরি না হলেও কি করা, অপেক্ষাকৃত কম বিষাক্ত বা পরিবেশ বান্ধব পদ্ধতি বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে বর্জ্যপদার্থকৃত পরিবেশে বিষক্রিয়াটা হ্রাস করা হয়। ঠিক আছে, এই প্রযুক্তিটা ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ গ্রিন রসায়ন পদ্ধতিটা ব্যবহারের মাধ্যমে পরিবেশে বিষাক্ত পদার্থটাকে
কি করা হয়, বিষাক্ত পদার্থটাকে কি ক্ষতিকরটা ক্ষতি যে আছে পদার্থটার ক্ষতির পরিমাণটা কমানো হয়। এই ধারণাটা দিয়েছেন কে? ধারণাটা দিয়েছিলেন হচ্ছে পল অ্যানাস্টাস। পল অ্যানাস্টাস দিয়েছে হচ্ছে 1990 সালে। আচ্ছা, এই পদ্ধতিটা যেটা যেটা মেন আছে সবুজ রসায়ন পদ্ধতি, সেই মেন জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। পুরোটা আলোচনা করিনি, কারণ সবুজ রসায়ন পদ্ধতিটি পুরোটা আছে, তোমাদের লাগবে না। 1 নম্বর আছে বিপজ্জনক জৈব দ্রাবক, এর বিকল্প হিসাবে সুপার ক্রিটিক্যাল তরল ব্যবহার করা হয়। সুপার ক্রিটিক্যাল তরল অর্থাৎ কিছু কিছু বিপজ্জনক জৈব দ্রাবক আছে, এরা জৈব পদার্থ কিন্তু ক্ষতিকর। সবচেয়ে বেশি সম্ভাবনাময় সুপার ক্রিটিক্যাল তরল কী আছে? সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড একটি অধার্য এবং অবিষ্ক্রিয়, সস্তা এবং বহুল ব্যবহৃত উৎকৃষ্ট মানের একটা দ্রাবক। বর্তমানে কতগুলি বাণিজ্যিক পলিমার উৎপাদনে সিএফসি বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এই সমস্ত প্রক্রিয়ায় সিএফসি বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দ্রাবকের বিকল্প হিসাবে একইভাবে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ব্যবহার করা হয়। নাইলন উৎপাদনে উপজাত দ্রব্য হিসাবে কি ব্যবহার করা হয়? ডাইবেসিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, ডাইবেসিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে নাইলন উৎপাদনে উপজাত দ্রব্য হিসাবে। সবুজ রসায়ন পদ্ধতিতে উপজাত একেবারে উৎপন্ন হয় না, বা হলেও খুব কম পরিমাণ উৎপন্ন হয়, এবং উৎপাদিত উপজাত অবশ্যই জীব বিশ্লেষিত বা বায়োডিগ্রেডেবল। ফলে উপজাত দ্রব্য উপজাত বর্জ্যপদার্থ দূষণ হচ্ছে ছড়ায় না। অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে গ্রিন রসায়ন আর একটা পার্ট। অ্যাটম ইকোনমি এই পদ্ধতিটা প্রয়োগের মাধ্যমে যে বিক্রিয়ালব্ধ পদার্থ আছে সঙ্গে কোনো উপজাত দ্রব্য উৎপন্ন হয় না, কারণ বিক্রিয়ক রাসায়নিক পদার্থের সবকটি অ্যাটমিক গ্রুপ বিক্রিয়ালব্ধ পদার্থ উৎপন্ন করতে কাজে লাগে। অর্থাৎ বিক্রিয়ালব্ধ যে পদার্থ, এই বিক্রিয়ালব্ধ পদার্থের সঙ্গে আর কোনো উপজাত দ্রব্য হচ্ছে অ্যাটমিক ইকোনমিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপন্ন হয় না। এই পদ্ধতি উদ্ভাবন করেন হচ্ছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছে ব্যারি ফ্রস্ট। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য ক্লাস। তোমাদের ক্লাসটা কেমন লাগে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে, এবং বন্ধুদের শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো, তোমাদের উৎসাহ পেলে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।